গুড ইভিনিং সবাইকে। প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একটা বাড়ির বিশেষ অসুবিধার জন্য আমার প্রোগ্রাম শুরু করতেও 2 মিনিট দেরি হলো, আর আমি ভিডিও অন করতেও পারছি না। যাই হোক, দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইউটিউব চ্যানেল, ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। স্কুলের স্টুডেন্টরা চেয়েছিল যে কেমিস্ট্রি কি করে পড়তে হবে, কিভাবে পড়লে কেমিস্ট্রিটা একটু সহজে মনে থাকবে, বা যাই হোক ওরা আরো বলবে কোশ্চেনগুলো ডিটেলে। সেইটা নিয়ে একজন স্যারের গাইডেন্স পেলে খুব ভালো হতো। তো সেজন্য আমি আমার কলেজেরই কেমিস্ট্রির অধ্যাপককে পাকড়াও করেছি, ডক্টর দীপঙ্কর প্রামাণিক। উনি হলদিয়া গভর্নমেন্ট কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দীপঙ্কর দাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের খুশি মতন ডেট এবং টাইমে রাজি হওয়ার জন্য। আর দীপঙ্কর দার সম্পর্কে আর কি বলবো, মানে মানে স্কলার হিসেবেই শুধু নয়, একজন টিচার হিসেবে উনি খুবই জনপ্রিয়। দীপঙ্কর দার একটা ইউটিউব চ্যানেলও আছে, যেটা সম্ভবত লকডাউন থেকে মনে হয় স্টার্ট করেছিল, সেইটারও মানে খুবই পপুলারিটি আছে। তো স্টুডেন্টরা কেমিস্ট্রির কোনো কনসেপ্টের জন্য সেই ইউটিউব চ্যানেলও ফলো করতে পারো, আমি সেটা লিঙ্ক পরে পাঠিয়ে দেবো। তো আমি সরাসরি প্রোগ্রামেই চলে যাচ্ছি। স্টুডেন্টরা কি কোশ্চেন করবি নাকি, মানে তোরা কি কোনো কোশ্চেন করতে চাস? তাহলে তোরা কর, স্টুডেন্টদের মধ্যে কেউ। হ্যালো। আচ্ছা, স্টুডেন্টরা কিছু বলছে না। অ্যাকচুয়ালি শিবশঙ্কর প্রোগ্রামটাতে থাকলে ভালো হতো, শিবশঙ্করই ব্যাপারটা মিডিয়েট করছিল। তো শিবশঙ্করের থেকে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে স্টুডেন্টরা, আচ্ছা এখানে কি সবাই স্কুলের স্টুডেন্ট সেটা অন্তত বল, সবাই কি 11-12? 11 কেমিস্ট্রি বোঝার অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই তো অনেকগুলো কোশ্চেন পাওয়া যাচ্ছে, একবার দেখে নি। কেমিস্ট্রি বুঝতে অসুবিধে হচ্ছে, কলেজের স্টুডেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রোহিত একটা প্রশ্ন করেছে, রোহিতের প্রশ্নটা নিয়ে এগোনো যাক। আমার খুব কেমিস্ট্রি বুঝতে অসুবিধে হচ্ছে, কি করে কেমিস্ট্রি ঠিক করব? তুই একটু বলবি কি তোর কি ধরনের, মানে কিরকম টাইপের অসুবিধা হচ্ছে? তুই মাইক আনমিউট করেই বল। ক্লাস 9-এর আছে। আচ্ছা, কলেজ। আচ্ছা, অরবাইটাল স্ট্রাকচারে অসুবিধে। আচ্ছা, আমার মনে হয় যে দীপঙ্কর দা তুমি আগে একটা জেনারেল গাইডলাইন্স কি দেবে, মানে তুমি তো তোমার যেগুলো মনে হয় স্টুডেন্টদের অসুবিধা হয় সাধারণত এই ধরনের কিছু, তাহলে ওদের হয়তো সুবিধা হবে। আচ্ছা, তো ঠিক আছে। তো প্রথমেই আমাদের এই দেবলীনার এই চেষ্টাটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেটা বুঝতে পারছি যে এখানে স্টুডেন্টরা একটা লম্বা স্পেকট্রামের আছে, ক্লাস 9-এরও আছে দেখছি, 11-12 এবং কলেজের স্টুডেন্টরাও আছে। তো এখন এটা অ্যাকচুয়ালি খুব কঠিন কাজ দিয়েছো যে মানে কে মানে কেমিস্ট্রি বুঝতে অসুবিধা হচ্ছে, কি করলে বুঝতে পারবো, এইটা হচ্ছে মানে পৃথিবীতে যত রকম গুলো আনসলভ কোশ্চেন আছে তার মধ্যে কিন্তু এইটা একটা। তো ও আমরা দেখা যাক, একটু কথাবার্তা চলুক। তো সেইটা চলতে চলতে ওরাও যদি কিছু বলতে চায়। তো জেনারেল যেটুকু আমি বুঝেছি যে প্রথম যেটা যে মানে উচ্চ মাধ্যমিক থেকে একটা তো সমস্যা তৈরি হয় যে কেমিস্ট্রি কারো কারো খুবই ভালো লাগে, আবার কারো কারো একদমই অপছন্দের জিনিস। মানে মধ্যবর্তী খুবই কম, মানে কম দেখেছি আমি যে হয় খুব ভালো, নাহলে একদমই অপছন্দ। মানে মানে এই সাবজেক্টটাকে খুব একটা সহ্য হচ্ছে না। তো সেইটার পেছনে তো একটা ইন্ডিভিজুয়াল কারণ আছেই, কারণ আমরাও যখন পড়েছি তখন আমরাও দেখেছি যে কেউ কেউ আমরা খুব পছন্দ করতাম, আবার কেউ কেউ আছে যে একদমই পছন্দ করে না।
তো এখন এই পছন্দ করার পেছনে কি কারণ আছে, সে আগে সেটা আমার যে মানে যেটুকু মনে হয় যে যেটা ছেলেদের সঙ্গে কথা বলে বুঝেছি বা আমরাও যেটা বুঝেছি, যে একদল আছে যাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্স ভালো লাগে না বলে কেমিস্ট্রিটা ভালো লাগে। এবং এই সংখ্যাটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো নয়, মানে এই সংখ্যাটা কিন্তু বেশ একটা লার্জ সেকশন। তার কি কারণ তো সেটা ঠিক বলতে পারবো না, মানে সেটা চলতে চলতেই হয়তো ফিজিক্স আর ম্যাথের প্রতি একটু কম ভালোবাসা, সেই জন্য অটোমেটিক্যালি কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আর আরেকটা কারণ হয়তো সত্যি সত্যিই বেশ কিছু জনের কেমিস্ট্রিটাকে অন্তর থেকে ভালোবাসে, সেটাও একটা কারণ হতে পারে। এখন এই বুঝতে পারা না পারা ব্যাপারটা, তো এইটাকে একটা মানে সলভ করতে হবে। এবং এখানে আচ্ছা দেবলীনা, এই যারা এসছে তারা কোন জায়গার কি একটু বলতে পারবে, মানে মানে এদের মানে লোকেশনটা কোথায় মিললি, নাকি ছড়িয়ে ছিটিয়ে আছে? লোকেশন পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যেই আছে, এর বাইরে আই থিঙ্ক নেই। ও না, ক্যানিং আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। কিন্তু বড় অংশ এই দিককারই হবে, আর দূরের কিছু থাকবে। একজন তো আছে দেখতে পাচ্ছি। ও আচ্ছা বীরভূম। তো না, অনেক জেলা আছে, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এখন দেখো, তো আমার যেটা তোমাদেরকে মানে বলার কথা, যে এটা শুধু কেমিস্ট্রির জন্য নয়, সমস্ত সাবজেক্টেরই জন্য যেটা কমন কথা, একটা সাবজেক্টকে না একটু ভালোবেসে পড়তে হয়, সেইটা আমার একটা প্রথম বক্তব্য। যে একটা সাবজেক্টকে একটু ভালোবেসে পড়লে বোধহয় একটু ব্যাপারটা সহজ হয়। আরেকটা যেটা সমস্যা তৈরি হয়, আমরা নিজেরা ছাত্র অবস্থা থেকে যেটা বুঝতে পেরেছি, যে উচ্চ মাধ্যমিকটা তো সবাই আমরা টিউশন বেসড করি, মানে টিউশন এবং কোচিং সেন্টার বেসড, মানে অ্যাটলিস্ট একজন টিচার তো প্রায় সবারই আছে এই টিউশন, কারো কারো মাল্টিপুলও থাকতে পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। আর একটা বই থাকে উচ্চ মাধ্যমিকের, আমরা যখন পড়তাম তখন ওই মাইতি তিওয়ারি গাঙ্গুলি এই অথারের বইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য খুব চলতো, বেশ মোটা ভলিউমের বই। এখন এই দুটোর মধ্যে একটা কন্ট্রোভার্সি কাজ করে, মানে স্কুলে যখন স্যারেরা বলছেন তখন সবসময় বলেন যে বইটা পড়ো বইটা পড়ো, আর যখন টিউশন পড়ছো তখন ম্যাক্সিমাম সময় যেটা আমার মনে হয় যে বইটা একটু সাইড ট্র্যাক হয়ে যায়, মানে বইটার খুব একটা বেশি ভ্যালু থাকে না, সেখানে স্যারই খাতাতে ম্যাক্সিমাম জিনিস লিখিয়ে দেন। মানে আমি অন্তত এই মডেলটাই জানতাম। এখন এই মডেলটার কি কিছু চেঞ্জ হয়েছে বলি না, তোমার কোনো আইডিয়া না, আছে? কোনো প্রকারই চেঞ্জ হয়নি, উল্টে প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আমাদের স্টুডেন্টদেরকে 11-12 কি বই পড়েছিস জিজ্ঞেস করলে অর্ধেকের বেশি বলে যে কোনো বইই পড়িনি, খাতা স্যারেরাই না করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো মানে ঠিক ঠিক মানে ঠিক জিনিসটাই ধরেছি। এখন আর উচ্চ মাধ্যমিকের একটা সমস্যা, যে এটা একটা খুব মানে টাইম বাউন্ড প্রসেস, মানে একটা খুব কম সময়ের মধ্যে, মানে মাধ্যমিকের সিলেবাস থেকে যখন উচ্চ মাধ্যমিকে তোমরা এসছো, মানে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সটার সঙ্গে আমি যদি উচ্চ মাধ্যমিকের টোটাল কেমিস্ট্রি সিলেবাসটাকে কম্পেয়ার করি, এই সাডেন জাম্পটা কিন্তু বেশ বিশাল, মানে খুব মানে 7 থেকে 8 তারপরে 9, এই যে আস্তে আস্তে যে জাম্পটা হচ্ছিল, 10 থেকে যখনই তোমরা পাস করে এইখানটাতে এলে, একটা ছোট সময়ের মধ্যে একটা হিউজ সিলেবাস, আমি তো অন্তত বলবো সত্যি সত্যি সিলেবাসটা বেশ বেশ যে মানে বড়। তো এখন যেটা গত বছর পর্যন্ত চলতো, এই বছর থেকে তো সেমিস্টার শুরু হয়েছে, যে মানে যেমন 11-এর একটা বই ছিল, 12-এর একটা বই ছিল। এখন এই
ইলেভেনের এক্সামটার কোনো গুরুত্ব নেই, এইটা কিন্তু খুব একটা সমস্যায় ফেলে দিত। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তো এখন ওই নিট নামক বস্তুটার পেছনে তো মানে ছুটে বেড়াচ্ছে, সেইটাই হচ্ছে আসল লক্ষ্য এখন। বা উচ্চ মাধ্যমিকে যদি বলি, ওই প্রথম বছরের সিলেবাসটা থেকে কোশ্চেন হয় না, ফলে ওই বইটাকে সবাই মানে ওই সিলেবাসটাকে সবাই খুব প্রথম বছরটা খুব নেগলেক্ট করে। ফলে সেকেন্ড ইয়ারে যখন শুধু তুমি 12 বইটা পড়ে 12টা এক্সাম দিলে, তারপরে কম্পিটিটিভ এক্সামে কিন্তু দুটো বছর থেকেই কোশ্চেনটা হচ্ছে, তখনই কিন্তু মেন প্রবলেমটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। তো এটা কিন্তু শুধু কেমিস্ট্রির জন্য নয়, এটা কিন্তু সব সাবজেক্টের জন্যই এই ঘটনাটা ট্রু। এখন এখান থেকে মানে মুক্তি পাওয়ার উপায় কি, তো সেটা আমি কয়েকটা পয়েন্ট যেটা ভেবেছি, তো সেইটা তোমাদের আমি একটু মানে জ্ঞান দিতে চাই বলতে পারো, তো সেটা তোমরা একটু ট্রাই করতে পারো। আমার মনে হয় এতে বেশ কিছুটা সমাধান হলেও হতে পারে। আমি যেটা 1 নম্বর যে পয়েন্টটা বলতে চাই, যে একটু গ্রুপ স্টাডি করলে খুব ভালো হয়। এটার কিন্তু কোনো মানে কোনো বিকল্প হয় না। মানে যে জিনিসটা স্কুলে স্যারের কাছে বুঝতে পারছো না, যে জিনিসটা টিউশন মাস্টারের কাছে বুঝতে পারছো না, সেই জিনিসটাই হয়তো দেখবে যে তোমাকে তোমার কোনো একজন বন্ধু এমন ভাবে বললো, তুমি খুব সহজে বুঝতে পারলে। বা তুমি এমন একটা জিনিস, একটা টপিক এমন ভাবে ধরে ফেলেছো যেটা তোমার আর 5জন বন্ধু কিন্তু অত ভালোভাবে বুঝতে পারেনি। তো সেইটা যদি নিজেরা একটু ডিসকাশন করো, খুব ভালো হয়। আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি, আমাদের এই গ্রাম বাংলাতে যে টিউশন মাস্টারের কাছে সবাই যারা পড়তে যায়, একটা জিনিস আমি দেখেছি আজকালকার যে মানে যে সময়ে টিউশন মাস্টার যখন এসে পড়াতে শুরু করেন, তার আগেই বেশ কিছুটা আগেই কিন্তু ছেলেমেয়েরা সেখানে পড়তে চলে যায়। এটা খানিকটা একটা বয়সজনিত কারণও হতে পারে। এখন সেইখানে গিয়ে দেখেছি যে পড়া শুরুর আগে অনেকটা সময় কিন্তু অযথা আজে বাজে গল্প গুজব চিৎকার চেঁচামেচি করে তোমরা সময়টাকে অনেকটাই কাটিয়ে দাও। তো এইটাকে তোমরা যদি একটু বুদ্ধি করে কাজে লাগাতে পারো, খুব মানে এই ব্যাপারটা একটু কঠিন, কিন্তু একবার যদি প্র্যাকটিসটা করতে পারো, তুমি তুমি দেখবে যে এটার থেকে ভালো কিছু হয় না। মানে পড়তে গিয়ে স্যার আসার আগে পর্যন্ত বন্ধুরা মিলে যদি একটা ডিসকাশন করতে পারো যে গত 3-4টা ডেটে কি পড়া হয়েছে, এবং সেখানে তোমাদের কার কোনটা বুঝতে অসুবিধা, সেই জিনিসটা তোমাদের বন্ধু বান্ধব কেউ বুঝতে পেরেছে কিনা, সে কি বুঝতে পেরেছে, সেটা যদি একটু মানে নিজেদের মধ্যে যদি একটু ঝালিয়ে নাও, তুমি তুমি দেখবে এই প্রবলেম গুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। এইটা কিন্তু আমি খুব এই পয়েন্টটার উপরে খুবই জোর দিচ্ছি। এইটা কিন্তু একটা মেজর মেথড, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। 2 নম্বর একটা মেথডের কথা আমি বলবো, সেই মানে সেইটা হচ্ছে গিয়ে যে তোমরা হয়তো শুনে থাকবে যে এই যে গরুর জাবর কাটা, এই টার্মটা হয়তো কেউ কেউ শোনো। মানে গরুর 4টে পাকস্থলী আছে, একসাথে প্রচুর খেয়ে নেয়, খেয়ে নিয়ে মানে গরু বিশ্রামে বসে বসে সেই খাবারটাকে আবার মুখের কাছে বাইরে বের করে নিয়ে এসে সেইটাকে চিবোতে থাকে। তো এইটা যেটা আমি বলতে চাচ্ছি, যে বই পড়লে বা বই না ধরেও যদি বলিস, টিউশন স্যার যে খাতায় লিখিয়ে দিয়েছে যে যে নোটটা, সেটা চোখের সামনে ধরে খানিকটা সময় পড়লে, তারপরেই চেষ্টা করো সেইটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে বাড়িতে এমনি ঘুরতে ঘুরতে বা কোথাও তুমি গিয়েছো, সেই অবস্থাতে সেই যে ব্রেনের মধ্যে যে ছবিটা, সেইটাকে মানে কাল্টিভেট করার চেষ্টা করো। মানে সেইটাকে আবার নিজে নিজে ভাবার চেষ্টা করলো যে আমি একটু আগে কি পড়লাম,
সেখানে কটা ইকুয়েশন আছে বা কটা রিয়াকশন আছে, সেখানের কনসেপ্টটা কেমন ছিল, সেইটা কিন্তু খুব মানে কম সময়ে তোমার আন্ডারস্ট্যান্ডিং বা তোমার মেমোরাইজেশন পাওয়ারটাকে কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এখন একটা টার্ম খুব চলে যে তুই তো এটা মুখস্থ করেছিস। এখন এইটাতে ছেলে মেয়েদের একটু সমস্যা হয়, বন্ধু বান্ধবদের মধ্যে একটা মানে এরকম কথাবার্তা খুব চলে যে তুই তো এটা মুখস্থ করে নামিয়ে দিয়েছিস। এখন দেখো, তুমি বুঝতে পারো বা না পারো, তোমাকে তো জিনিসটা তো মেমোরাইজ করতে হবে। আমি বলবো এই মেমোরাইজেশন করার অপর নামই কিন্তু মুখস্থ করা। তো সেইটা কিন্তু তুমি যদি সবসময় বই বা নোট দেখে দেখে ভাবো যে আমি এটা পড়ে ফেললাম, আমি এটা বুঝতে পারলাম, তাহলে কিন্তু বেশ খানিকটাই তুমি সমস্যাতে পড়বে। আমি অন্তত আমার নিজের লাইফের ভুলটা দিয়ে আমি এটা বুঝেছি যে একটা সময় প্রচুর ভুল করেছি, তার খেসারতও প্রচুর দিয়েছি। সে মানে সেইটা কেমন না, না সেইটা দেখো যে পড়তে পড়তে না সব সময় একটা জিনিস মাঝে মাঝে কাজ করে যে হ্যাঁ এটা তো আমি বুঝে গেছি, যে এটা তো এই ব্যাপার। তুমি খাতায় একটা বিশেষ করে আমি বলবো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে, এখন ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমার কেমিক্যাল কাইনেটিক্স এর মানে চ্যাপ্টারই হোক বা থার্মোডিনামিক্স এর কিছু ইকুয়েশন হোক বা কোনো ইকুয়েশন সলভ করা এই প্রবলেম গুলোই হোক, তুমি নোট বা বই তুমি দেখলে বা হয়তো তুমি আজকেই টিউশনে তোমাকে স্যার সেটা বুঝিয়ে দিয়েছেন যে কেমিক্যাল কাইনেটিক্স এর কি করে টি হাফ বের করবে বা বা কি করে তুমি একটা সেকেন্ড অর্ডার রিয়াকশনের একটা কাইনেটিক্স এর ইকুয়েশন তুমি নামাবে। এখন তোমার তুমি যখন স্যার বোঝালেন তুমি তো ভাবলে বাহ এই তো বেশ এইরকম ভাবে ইন্টিগ্রেশন করে করে তো ব্যাপারটা সুন্দর আমার বেশ আমি বুঝতে পেরে গেছি। ঘরে এসে একবার খাতাটা তুমি জাস্ট মানে চোখ বোলালে, যেটাকে আমরা মানে গোদা বাংলায় বলি চোখ বোলালে, চোখ বোলালে তুমি কি ভাবলে বাহ এটা তো খুব সহজ, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ওই জিনিসটাই তুমি যখন এক সপ্তাহ পরে যদি কোনো ক্লাস টেস্টে তুমি লিখতে যাও, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাঝ রাস্তাতে আটকে যায়। এইটা একটা প্যাথেটিক কাহিনী প্রচুর স্টুডেন্টের লাইফে, এইটা খুব একটা প্যাথেটিক কাহিনী হয়ে দাঁড়ায় যে মানে মধ্যপথে ইকুয়েশন আটকে যায় আর তোমার মানে কমপ্লিট হয় না। তো সেইটার পেছনে যেটা মেজর ড্রব্যাক বলে আমার মনে হয় যে কখনোই ওই খাতা দেখে পড়তে যেও না, যে খাতা দেখে ভাবলাম যে হ্যাঁ এরপর এই স্টেপটা আছে, এরপর এই স্টেপটা আছে, এটা আরে এমন কি ব্যাপার, এটা তো আমি বুঝে গেছি। এটা কখনোই করতে যেও না। সব সময় রাফ খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো। মানে যা কিছু তুমি পড়ছো, যত কষ্টই হোক না কেন, সব সময় তুমি খাতাতে লেখো। নট নেসেসারিলি তোমাকে যে মুখস্থ করে না দেখে লিখতে হবে এটা কিছু নয়, তুমি দেখে দেখেই খাতাতে যে তুমি লেখো, কিন্তু যতবার পড়বে ততবার না হলেও তার 50% টাইম অ্যাটলিস্ট তুমি খাতাতে কিন্তু দেখে দেখে লেখো। এই লেখার অভ্যেসটা যদি মানে লিখতে লিখতে পড়া, আমি বলবো এই অভ্যেসটা তৈরি করতে পারলে আমার মনে হয় তোমার কোনোদিনও ওই মাঝপথে রিয়াকশনটা আটকাবে না। এইটা আমি অ্যাটলিস্ট এই মানে ফিজিক্যাল কেমিস্ট্রির যে প্রবলেমটা হয় সেইটার ক্ষেত্রে এই কথাটা আমি বলতে পারি। তো এইটা বলে আমি একটু এখন থামলাম। এইটার উপরে তোমাদের কার কি বক্তব্য আছে একটু শুনি, যে আমি যে কথাটা বললাম যে সেইটা নিয়ে তোমাদের একটু কোনো প্রতিক্রিয়া দাও, না হলে আমি শুধু একা বকে গেলে সেইটা তো একটা মানে বিশ্রী ব্যাপার লাগবে সেইটা।
আচ্ছা, ইনঅর্গানিকের কথাতে আসছি পরে, আগে এই মানে ফিজিক্যালের যে কথাটা বললাম এইটা নিয়ে আর কারো কোনো মতামত আছে কিনা বা কোনো বক্তব্য আছে কিনা একটু বলো। তোমরা মাইক অন করে বলো না, লজ্জার কিছু নেই। কেউ তো একটা কিছু অ্যাটলিস্ট বলো, না হলে আমি আমার আমি কি বুঝবো যে তোমাদের কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে সেইটা তো মানে একটু অন্তত। আচ্ছা আচ্ছা, তাহলে ফিজিক্যালের আর দু একটা কথা একটু বলি। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা খুব ইন্টিগ্রাল পার্ট হচ্ছে গিয়ে ফিজিক্যালের অঙ্কগুলো সলভ করা। তো এইখানে আমি একটা কথা বলতে চাই, এই প্র্যাকটিসটা তুমি যদি উচ্চ মাধ্যমিক থেকে তৈরি করো, তোমার সারা লাইফে কোথাও আর কোনো প্রবলেম হবে না। সেইটা কি না, নিউমারিক্যাল প্রবলেম তুমি যখনই করতে যাবে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর একটা তুমি অঙ্ক করবে, হাজার হাজার এক্সেপশন। আচ্ছা, অত মনে রাখবো কি করে? আচ্ছা ঠিক আছে, বলছি, আমি আসছি। আগেই নিউমারিক্যাল প্রবলেমের কথাতে একটু আসি। তো এই নিউমারিক্যাল প্রবলেমে ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম যে থার্মোডাইনামিক্স এর ওই যে মানে তোমার ওই রিভার্সেবল ওয়েতে যেমন ওয়ার্ক ডানের ইকুয়েশনটা ছিল ডব্লিউ সমান মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। তো এরকম একটা খুব সিম্পল একটা ইকুয়েশন আছে। এখন তোমাকে সমস্ত প্যারামিটার দিয়ে দিয়েছে যে ভি টু ভলিউম কত, ভি ওয়ান ভলিউম কত, কত মোল দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, টি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে। এখন গুটি কয়েক স্টুডেন্টকে বাদ দিলে, মানে আমি বলছি গুটি কয়েক, যখন তোমরা অঙ্কটা করতে যাও তখন ওই যে ভ্যালুগুলো বসাও। ধরো তোমাকে বললো যে একটা একটা গ্যাস তার হচ্ছে 1.5 মোল, আর আর এর ভ্যালু দেওয়া আছে যে 8.314 জুল পার কেলভিন। টেম্পারেচার মনে করো তোমাকে দেওয়া আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 298 কেলভিন। ভি টু ভি ওয়ান দেওয়া আছে এত লিটার এত লিটার। এখন নিউমারিক্যাল প্রবলেমে যখনই ভ্যালুগুলো বসাবে, ভ্যালুগুলোর সঙ্গে সঙ্গে ইউনিট গুলোকে ওর পাশে পাশেই বসাও। মানে ইউনিট ছাড়া শুধু ভ্যালু বসানো, এটা কিন্তু একটা ব্যামোর পর্যায়ে পড়ে। মানে এটা কিন্তু 80% বেশি, আমি বলবো 90% স্টুডেন্ট এই কাজটা করে, যে অঙ্ক করতে গিয়ে শুধু ভ্যালুটা বসায়, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে একটা কিছু মনে আছে, ফাইনাল যে উত্তরটা আসবে তার ইউনিট কিছু একটা মনে ভেবে, বা যেটা মনে আছে যে যেমন ওয়ার্কের ক্ষেত্রে হয়তো জুল, সেই ভ্যালুটা সে বসিয়ে দিল। এখন এটা হয়তো তোমার ঠিকও হয়ে গেল, লেগে গেল, কিন্তু নট নেসেসারিলি যে তোমার এটা মানে ঠিক মানে সবসময় যে হবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রেও এইটা একটা খুব ভাইটাল জায়গা, যে ইউনিট কনভার্সন বা ইউনিটে গুণ করলে বা যোগ বিয়োগ করলে সেটা কি দাঁড়াচ্ছে সেইটা কিন্তু তোমাকে জানতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বোধহয় ইয়ে চ্যাপ্টারটা আছে,
ওই যেমন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আছে, সেখানে ওই যে তোমার ওই নানস্ট ইকুয়েশন ছিল, তো সেখানে সেলের যেমন ইএমএফ ছিল বা একটা সেল কত কাজ করছে, তো তুমি সেখানে দেখো তোমার ওই ইএমএফ এর যে ইউনিট, তো ওটা তো আসে ভোল্ট, আর চার্জ সেটা তোমার কুলম। এখন তাহলে এই দুটোকে গুণ তুমি যদি করো, এখন এই ভোল্ট আর কুলম এইটাকে গুণ করলেই যে জুল ইউনিটটা আসে, তাহলে তোমাকে এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাকে খুব ক্লিয়ারলি জানতে হবে। মানে সব সময় যে তোমার ওই রকমই ইউনিট কেটে গেল যে ইউনিটটা পড়ে থাকবে সেটাই যে সব সময় থাকবে এটা কিন্তু নয়। বেশ কিছু ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ইউনিট ওই ইউনিটের মধ্যে গুণ করতে হবে, বা ওই ইউনিটকে এই যে ইউনিট দিয়ে ভাগ করলে তবেই যে তোমার উত্তরের যে ইউনিট সেটা আসবে, সেই কনসেপ্টটা একটু খাতায় তোমাকে লিখে রাখতে হবে। আমি এই কথাটা আবারও বলছি, নিউমারিক্যাল প্রবলেম মানে যখনই করতে যাবে সমস্ত প্যারামিটারের শুধু ভ্যালু বসাবে না, ভ্যালুর সঙ্গে সঙ্গে ইউনিটটাও বসাবে। আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, থার্মোডিনামিক্সের রিভার্সেবল ওয়েতে ওয়ার্ক ডান যখন তুমি ডব্লিউর এক্সপ্রেশন বের করছো কত মোল গ্যাস, তাহলে সেই মনে করো তোমার 2 মোল গ্যাস, তাহলে তুমি 2 এর পাশে মোল কথাটাও তুমি তুমি লিখলে, ইনটু তোমার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু সেটা 8.314 জুল পার কেলভিন, এই ইউনিটটাও তুমি লিখবে জুল পার কেলভিন বা জুল ইনটু কেলভিন ইনভার্স। তারপরে টেম্পারেচারটা 298 কেলভিন, এটা তুমি লেখো। তারপরে ওই যে লগের ভেতরে V2/V1, V2 যা হবে ইউনিট, V1 এরও একই ইউনিট। তাহলে এইগুলো করে করে তুমি দেখো যে আলটিমেটলি তোমার ওই কেলভিন কাটবে, মোল বাদ চলে যাবে, আলটিমেটলি তোমার শুধু কিন্তু ওয়ার্কের যে ইউনিট জুলটাই কিন্তু তোমার কাছে পড়ে থাকবে। অতএব এই প্র্যাকটিসটা যদি তুমি এখন থেকে করতে পারো, তুমি কিন্তু ভবিষ্যতে খুব ভালো একটা জায়গাতে তোমার কিন্তু পৌঁছে যাবে। এবং এইটা তুমি যদি প্র্যাকটিস করো, তুমি তুমি ভবিষ্যতে অনেক ইকুয়েশন হয়তো তুমি ভুলে যাবে, কিন্তু এই ইউনিটের সাহায্য নিয়ে তুমি অটোমেটিক্যালি কিন্তু ইকুয়েশনটাকে তুমি কিন্তু নামিয়ে ফেলতে পারবে। এইটা তুমি কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে শুরু করতে হবে। এইটা একটা কথা বললাম। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি মনে রাখার জন্য যে দুটো কথা আমি বললাম, একটা হচ্ছে গিয়ে সমস্ত ইকুয়েশন খাতাতে লিখে প্র্যাকটিস, না হলে মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। 2 নম্বর, নিউমারিক্যাল প্রবলেম সলভ করার সময় ইউনিট বসিয়ে বসিয়ে সলভ করবে। এইটা গেল গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি সংক্রান্ত কথাবার্তা। এবারে ইনঅর্গানিকের কথায় আসি। এখন ইনঅর্গানিকে আমি যতটুকু যে মানে দেখেছি, একটা মেজর কিন্তু থাকে ওই হোয়াট হ্যাপেন্স হোয়েন, মানে ওই কখন কি ঘটে, এই ধরনের ইকুয়েশন দিয়ে প্রচুর কোশ্চেন হয়। এবং ওইখানে একজনকে কোশ্চেন করলো যে প্রচুর এত রিয়াকশন হয়, সেটাকে মনে রাখবে কি করে। এখন এইটা মনে রাখার জন্য যে যে সমস্যাটা আমরা, মানে তুমি বলতে পারো যে ভুলটা আমরা করেছি, আমরা ওই ইকুয়েশনটাকে না বুঝে মুখস্থ করার চেষ্টা করেছি। এখন ধরো আমি আজ থেকে প্রায় 25 বছর আগে তোমাদের জায়গাতে ছিলাম, তাহলে এতদিন আগেকার যে পড়াশুনোটা ছিল
এখন তো অনেকটাই সিলেবাস বদলেছে, এখন সিলেবাস অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে। তাহলে তোমাদেরকে এখন যে জিনিসটা করতে হবে, যে ইনঅর্গানিক রিয়াকশন গুলোকে একটু বুঝতে হবে। সেই বোঝাটা কি না, একটা রিয়াকশনে কি আছে, তোমার বাঁ দিকে যারা রিয়াক্ট্যান্ট আছে এবং ডান দিকে যারা যারা কিনা প্রোডাক্ট তৈরি হবে। এখন তোমাকে এই রিয়াক্ট্যান্ট গুলো দেখে তোমাকে বিচার করতে হবে যে তুমি ম্যাক্সিমাম দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়াকশন গুলো কিন্তু অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, যে কেউ একটা কাউকে অক্সিডাইজ করছে বা কেউ একটা কাউকে রিডিউস করছে। এখন এই ধারণাটা আমরা কিন্তু খুব কম বুঝতাম তখন। তোমাদের এই ধারণাটা একটু বেশি করে এখন থেকে বুঝতে হবে, যে ইনঅর্গানিকের কোনো রিয়াকশন যখন হাতে পাচ্ছি তখন প্রথমেই তোমাকে এক ঝলক তাকিয়েই বুঝতে হবে যে এখানে কে জারক মানে কে অক্সিডাইজিং এজেন্ট আর কে রিডিউসিং এজেন্ট, কে কাকে অক্সিডাইজ করছে বা কে কাকে রিডিউস করছে। এবং সেটা বোঝার জন্য ওই তোমরা নিশ্চয়ই এখনকার সিলেবাসে আরো জোর দেওয়া হচ্ছে অক্সিডেশন নাম্বার। মানে ধরো তোমাকে বললাম যে তোমার ওই যে হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশন। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 বা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তো এই সাবস্টেন্স গুলোকে তোমাকে জানতে হবে যে এরা কিন্তু সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। মানে KMnO4 এ ম্যাঙ্গানিজে তোমরা নিশ্চয়ই জানো ম্যাঙ্গানিজের অক্সিডেশন থাকে নম্বর +7। তাহলে এ হাইড্রোজেন পারক্সাইডকে অক্সিডাইজড করবে, তাহলে ওকে অক্সিডাইজড করে কি হবে না, ও অক্সিডাইজড হয়ে অক্সিজেন লিবারেট করবে, এর থেকে বেশি কি আর হতে পারে। তো এইভাবে তুমি যদি তোমরা রিয়াকশন গুলোকে একটু বিচার করতে পারো, যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম রিয়াকশন গুলো অক্সিডেশন রিডাকশন, সেই অক্সিডেশন রিডাকশনে কে অক্সিডাইজ করছে আর কে রিডিউস করছে, সেই ধারণাটা প্রথমেই ক্লিয়ার করে নাও। তাহলেই তুমি দেখবে তোমার রিয়াকশনের প্রোডাক্টটা লিখতে তোমার অনেকটাই সুবিধা হবে বা তোমার মেমোরাইজেশনে রাখতে কিন্তু সুবিধা হবে। তো ইনঅর্গানিকের জন্য এটাই আমার সাজেশন। এইখানে বলে একটু একটু থামছি। তো তোমাদের আবার বলছি যে তোমাদের তরফ থেকে কেউ কিছু মানে 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 স্পেসিফিক কিছু কোশ্চেন করো, তাহলে আমার আরো তোমাদের উত্তর দিতে সুবিধা হবে। বা যে কথাগুলো আমি বলছি তো সেটাকে নিয়ে তোমাদের কি 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 মানে চিন্তা ভাবনা, বা এরকম করে মানে কেউ কেউ ট্রাই করেছো কিনা, করে ফল পেয়েছো কিনা, মানে সেটাও কিন্তু শেয়ার করতে পারো। স্যার অর্গানিকের ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, বলছি বলছি রোহিত। আচ্ছা দীপঙ্কর, হ্যাঁ 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 বলছি মাঝখানে কিছুক্ষণ শুনতে পাচ্ছিলাম না। বলছি তুমি কি ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটাই কন্টিনিউ করছিলে এখন? আমি ফিজিক্যালটা পড়ার পরে ও আচ্ছা, ইনঅর্গানিক। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে রোহিত একটা কোশ্চেন করছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার জারণ সংখ্যা কিরকম বাড়বে? আচ্ছা বেশ, আসছি। আচ্ছা আচ্ছা, রোহিত একটা প্রশ্ন করেছে, কেমিস্ট্রি কি বুঝে মুখস্থ? এখন এইটা দেখো, তোমাকে যদি তুমি বুঝতে না পারো
তাহলে তুমি আর কত মুখস্থ করতে যাবে? মানে তার তো একটা লিমিট আছে। তো তোমাকে কিন্তু বুঝতেই হবে, মানে এটার এক কথাই হচ্ছে গিয়ে যে বুঝেই মুখস্থ করতে হবে। আচ্ছা, অঙ্কিত বলছে পিরিয়ডিক টেবিলে প্রচুর এক্সেপশন, মনে রাখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু একটা খুব জেনারেল প্রবলেম, মানে এই যে মানে মনে রাখতে প্রবলেম হচ্ছে, তো সেইটা ট্রু যে এক্সেপশনের মানে একটা সাবজেক্টে যদি এক্সেপশন না থাকবে তাহলে সে সাবজেক্ট তো ডেভেলপ, মানে এত বছরের একটা সাবজেক্ট আজ তোমার ডেভেলপ করে করে এখানে এসছে, তাহলে এটার সব থেকে বেস্ট উপায় আমি যেটা অলরেডি বলেছি, তুমি যেগুলো এক্সেপশন তুমি সেগুলোকে খাতায় স্পেশালি অন্য কালারে তুমি তুমি তোমার নোটে রাখো। কোশ্চেন কিন্তু ওগুলো থেকেই আসবে, মানে এক্সেপশন থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তোমাকে যেটা তোমার নর্মাল ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু কোশ্চেনটা খুবই কম আসবে। এটা উচ্চ মাধ্যমিকেই হোক, কলেজের জন্যই হোক, যেখানের জন্যই হোক, এটা ও খুব ভালো একটা জিনিস বলেছে যে এক্সেপশন গুলোকেই কিন্তু তোমাকে স্পেশালি মার্কিং করে খাতাতে লিখে রাখতে হবে। এবং এটাকে ট্যাকেল করার উপায় একটাই, ওই তোমাকে লিখে রাখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস। আর যে লিখে লিখে যেমন লিখে লিখে পড়তে হবে, এটার বাইরে আর সহজ কিছু কিন্তু নেই। আচ্ছা, তারপরে বলেছে যে স্যার আমার তো ফিজিক্স ম্যাথ ভালো লাগে, কারণ এই সাবজেক্টটা থিওরি বুঝলেই হওয়া যায়, বাট কেমিস্ট্রিটার কোনো থিওরি বুঝতে পারছি না। এখন কেমিস্ট্রির এটা যেটা এটা ট্রু যে কেমিস্ট্রিটা অনেকটাই ভাস্ট, ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক। বিশেষ করে অর্গানিকের সঙ্গে ফিজিক্যালের কোনো কোনো তোমার কোরিলেশন নেই, মানে এটা একদম ও প্রান্তে, এটা একদম ও প্রান্তে। এখন তোমার যদি না ভালো লাগে, এখন তোমাকে তো ভাই ভালো লাগাতে হবে, কারণ উচ্চ মাধ্যমিকে যদি তোমাকে রেজাল্ট করতে হয় এই মানে 3টে সাবজেক্টই তো মার্কস তোমাকে পেতে হবে। এখন সেইটার জন্য তোমাকে খানিকটা নিজেকে ওই যে বললাম একটু ভালোবেসে একটু 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 সময় নিয়ে একটু ভালোবেসে বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করো। বেশ কয়েকটা জায়গা খুবই কঠিন আমি মানছি, তাহলে যে টপিক গুলো সহজ সেইগুলো থেকে তুমি তোমার যে মানে পড়াটা একটু শুরু করো, সেইগুলোর উপরে তুমি জোর দাও। তো এইটা নিয়ে আমি একটু পরে বলছি যে এই যে জোর দেওয়ার ব্যাপারটা, বা সব সময় হয়তো সবটা ভালো নাও লাগতে পারে, তবুও কিন্তু ভালো রেজাল্ট করা যায়, সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আচ্ছা, তার আগে ওই যে বলল যে যে মানে জারণ সংখ্যা কি করে বের করবে। এখন জারণ সংখ্যা বের করাটা আমার তো মনে হয় এইচএস এর বইতে আছে, তো সেখানে যে থিওরি গুলো আছে তুমি সেইগুলো একটু খুব, তোমাকে আমি একটা মানে ছোট্ট এক্সাম্পল তোমাকে দেই। এখন প্রথমেই ধরো তোমাকে বলা হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তাহলে এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে, তাহলে এবারে এটা একটা সল্ট। এখন ম্যাঙ্গানিজের থেকে এইগুলো পড়তে পড়তে বুঝে যাবে, মানে তুমি যদি বলো যে আপনি স্যার কি বললেন কি করে, ও একদিন দুদিন পড়তে পড়তে তুমিও বুঝে যাবে যে যার জারণ সংখ্যা বের করবে, যার এখানে তুমি বের করবে কার, ম্যাঙ্গানিজের, তাহলে তুমি ম্যাঙ্গানিজটা তোমার কাছে আননোন, তুমি ধরলে ওর জারণ সংখ্যা এক্স, তাহলে ওর যদি এক্স ধরো, এখন আর কে আছে, অক্সিজেন আছে আর পটাশিয়াম আছে। এখন ওই কয়েকটা নিয়ম আছে বইতে, তোমাকে সেটা দেখতে হবে যে তোমার হাইড্রোজেন বা গ্রুপ 1 যারা মেটাল, ওদের জারণ সংখ্যা +1 ধরা হয়, +1।
তাহলে পটাশিয়াম আমার গ্রুপ 1, মানে গ্রুপ 1 মানে কে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এরা সবাই গ্রুপ 1। তাহলে এদের সবারই তোমার জারণ সংখ্যা +1। আর অক্সিজেনের সবসময় ধরা হয় -2, অক্সিজেনের -2। তাহলে একটা সল্ট বা একটা টোটাল কম্পাউন্ডের টোটাল জারণ সংখ্যা হবে 0। তাহলে এবারে তুমি খুব সহজে দেখো, তাহলে পটাশিয়ামের +1 প্লাস ম্যাঙ্গানিজের X, যেটা আমার আননোন X, আর অক্সিজেন কটা আছে 4টে, তাহলে 4 দুগুণে -8। তাহলে এই পুরোটার যোগফল 0। তাহলে +1 -8 মিলে কি হলো, তাহলে তোমার x -7 সমান 0। তাহলে x এর ভ্যালু কত, +7। তাহলে এইভাবেই আমরা সবার ক্ষেত্রে পাবো ম্যাঙ্গানিজের কত হলো, তাহলে +7। জারণ সংখ্যা আগে হয় পজিটিভ বা নেগেটিভ সাইন থাকতে বাধ্য, এটা ভুললে কিন্তু হবে না। যদি সাইন দিতে ভুলে যাও নাম্বার কিন্তু কেটে নিতে পারে, নাম্বার কিন্তু নাও দিতে পারে। তাহলে এইরকম ভাবে কয়েকটা স্পিসিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তুমি দেখো K2Cr2O7, K2Cr2O7, তাহলে দুটো পটাশিয়াম +2, অক্সিজেন 7টা, তাহলে তোমার -14, তাহলে তোমার -14 +2, তাহলে কত হয় -12। ক্রোমিয়াম কটা আছে, দুটো ক্রোমিয়াম, তাহলে একটা ক্রোমিয়ামের যদি হয় x, তাহলে 2x - 12 সমান 0, তাহলে x এর ভ্যালু এ হবে কত, +6। তাহলে এইরকম ভাবে জারণ সংখ্যা বের করা যায়। মানে এইভাবে মুখে মুখে বললে কি মোটামুটি এই ব্যাপারটা বুঝতে পারলে যে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এইবারে তুমি বই খুলে, আজকেই বই খুলে রাত্রে খাতাতে বাকি যে 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 কম্পাউন্ড গুলো করে দেওয়া আছে সেগুলো খাতাতে একটু লিখে নিও, তাহলেই তুমি দেখবে যে মোটামুটি তোমার ধারণাগুলো যে তোমার ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটা এক্সেপশন আছে, ওই এক্সেপশন গুলোই পরীক্ষা দেয়। মানে একটা একটা কোনো ধরো অক্সিজেনের কোথাও -2 হতে পারে, কোথাও +1 হতে পারে, কোথাও -1 হতে পারে, কোথাও ফ্র্যাকশন হতে পারে। এইগুলো একটু তোমাকে ওই যে জায়গাগুলো ট্রিকি তোমাকে সেইগুলো ধরতে হবে। ধরো তোমার দেখবে স্যার, পরীক্ষায় খুব স্যার কোশ্চেন দেয়। হ্যাঁ, ওইখানে প্রবলেম হয়, মানে কে ধরো 1 হয়, CNA -1 হয়, এইসব জায়গায় বুঝতে একটু প্রবলেম হয়। ওই যাদের নেগেটিভ চাই তাদের একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টটা একটু ধরো ধরো তোমাকে এরকম করে, যেটা পরীক্ষায় প্রচুর দেয়, তোমার ব্লিচিং পাউডার CaOCl ACl, ওখানে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 2 রকম হয়। তো সেইটা তোমাকে ওই বই দেখে দেখে, ওইগুলোর স্ট্রাকচার দেখে, বই দেখে একটু প্র্যাকটিস করতে হবে। এটা খুব সহজ। আমি বিশ্বাস করি তুমি যদি এক বেলায় বইটা খুলে সমস্ত প্রবলেমগুলো একটু যদি পড়ে নিয়ে খাতাতে লিখে ফেলো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এইবারে অন্য একটা কথাতে আসি। এই যে প্রবলেমের মূল যেটা জড়, মূল যেটা সমস্যা, আমি এটাকে সমস্যা বলেই বলছি। তার কি কি মানে কারণ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে ডিসকাশন করতে বসেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে তোমাদের কথা ভাবলে আমার খুব খারাপই লাগে যে প্রেসারটা তোমরা নাও, সেটা কিন্তু এটা মানে মানে অমানসিক প্রেসার। তার কি কারণ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োসায়েন্স, ল্যাঙ্গুয়েজ এটা নর্মাল আছে, এবং মোরলেস ম্যাক্সিমামের উপরই একটা প্রেসার আছে, নিট বা জয়েন্টে একটা কিছু করতে হবে। এবং তার জন্য কত লোকের সেই তোমার 9-10 থেকে আকাশ বাতাস
পাথফাইন্ডার, বিভিন্ন রকম কোচিং সেন্টারের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে এটসেট্রা। আবার তারা তাদের মতো করে প্রতি ক্লাসেই একটা হিউজ পরিমাণে জেরক্স দিয়ে দিচ্ছে, তারা যেটাকে বলছে তোমার স্টাডি মেটেরিয়াল। সেই স্টাডি মেটেরিয়ালটা তোমাকে কালেক্ট করতে হচ্ছে, ফাইল বন্দি করতে হচ্ছে, এবং সেটা পড়া আর হচ্ছে না, শুধু এই ফাইলে জেরক্স স্তূপাকারে জমা হয়ে যাচ্ছে। মানে মানে তোমার যে মানে পড়ার টেবিলে ফাইলের পর ফাইল, শুধু জেরক্সের পর জেরক্স শুধু জমা হয়ে যাচ্ছে। এখন এটা তো আমি তো এটা নিয়ে কিছু বলতেও পারবো না, কারণ এটা তো একটা আমাদের সমাজের ট্রেন্ড, এটা চলছে। এখন আমি যেটা বলতে পারি যে যার যে টপিকটা বুঝতে সমস্যা হচ্ছে, এর খুব সহজ সমাধান একটাই, তুমি টেক্সট বইটা খুলে ফেলো, ওই জায়গাটাতে পুরো থরলি তুমি দুবার তিনবার তুমি পড়ে ফেলো। এই পড়ার বিকল্প কিছু হয় না। কিন্তু আমি এটাও তোমাকে বলবো না যে তুমি পুরো বইটা থরলি পড়ো, কারণ এটা সত্যি আমরা বললেও না এটা সম্ভব নয়। কারণ যে মানে সময়ের সঙ্গে সঙ্গে তোমরা সবাই দৌড়াচ্ছ, এই পুরো সব সাবজেক্টের সব বই, সব পাতা লাইন বাই লাইন পড়ে ওঠাটা কিন্তু একটু সমস্যাজনক, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য তোমাকে একটা হাইব্রিড মানে একটা মিক্সড পথ ধরে তোমাকে চলতে হবে। তোমার টিউশন মাস্টার যে নোট দিচ্ছেন সেটা পড়ো, সেটা পড়ে তোমার যখন যেটা আটকাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলো, সেখানেও যদি আটকায় বাড়িতে এসে টুক করে বইয়ের ওই জায়গাটা খুলে ওই জায়গাটুকু থরলি একটু পড়ে খাতায় লিখে ফেলো, তুমি দেখবে তোমার সমস্যার অবশ্যই সমাধান হবে। তুমি একবার না পড়ে বুঝতে পারলে আবার একবার পড়ো, আমি শিওর তুমি বুঝতে পারবে। তো এইটা গেল গিয়ে এই সংক্রান্ত কথাবার্তা। এবারে আর কারো কোনো বক্তব্য আছে কিনা বলো, তারপরে আমি অর্গানিকের কথাতে আসবো। আচ্ছা, ইসরাফিল বলছে আমার টিউশনের যে চ্যাপ্টার গুলো পড়া হয়েছে ওগুলোর কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু প্র্যাকটিসের অভাবের জন্য কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না। এক্সামের আগে এই কদিন কেমন করে পড়বো? ক্লাস 11। এখন আমি জানি না যে এখন তোমরা যেসব স্যারের কাছে টিউশন পড়ো তারা কোন মেথডে পড়ান। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন টিউশন পড়তাম, যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট দুটো করে কিন্তু মানে এক্সাম হতো, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট দুটো করে ক্লাস টেস্ট হতোই হতো। তো এই ক্লাস টেস্টের প্রেসারেই কিন্তু পড়াটা প্র্যাকটিস হতো। এবং প্রত্যেক দিন, আমি জানি না যে তোমাদের স্যারদের এটা বলার অবকাশ আছে কিনা, আমি বলবো তোমরা তোমাদের স্যারদের রিকোয়েস্ট করো যে প্রত্যেক দিন পড়ার হয় শেষ 10 মিনিট বা প্রথম 10 মিনিট পুরনো কোশ্চেন প্র্যাকটিস করাতে। মানে প্র্যাকটিসটা কেমন, ধরো আমি বলেছি যখন আমরা পড়তাম, স্যার পড়তে যাওয়ার শেষ 10 মিনিট হয়তো আগের চ্যাপ্টারের 5টা কখন কি ঘটে বা 10টা কখন কি ঘটে তোমাকে লিখতে দিয়ে দিল, বা 10টা রিয়াকশন লিখতে দিয়ে দিল, বা দুটো সূত্র লিখতে দিয়ে দিল, বা ওই কাইনেটিক্সের ওই টি হাফ বের করার যে দুটো অঙ্ক দিয়ে দিল। তো এই প্র্যাকটিসটা স্যারদের বলো যে এইটা শুরু করতে, মানে যে কোনো সময় পেছনের চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন তোমাকে সবসময় যেন লিখতে দেয়, এই প্রেসারটা যেন তোমাদের উপরে তৈরি রাখেন।
মানে শুধু পড়ে গেলে কিন্তু হবে না, ও যে কথাটা বলেছে এইটা কিন্তু একটা রিয়েল প্রবলেম, মানে রিয়েল প্রবলেম। এবং মানে যদি টিউশন স্যার এইভাবে না করেন তাহলে কিন্তু তোমাকে ওই নিজের জন্য নিজেকেই করতে হবে। যে ওই বই পাওয়া যায়, ওই যে কি বই বলে ওটাকে, ওই যে টেস্ট, ওই যে কোশ্চেনের যে বইটা পাওয়া যায় সেটা কি একটা নাম বলে, ওই যে মানে প্রশ্ন ছাত্র, বিচিত্রা, হ্যাঁ প্রশ্ন বিচিত্রা। হ্যাঁ প্রশ্ন বিচিত্রা, বা ওই যে সেই টেস্ট পরীক্ষার পরে যেটা বেরোয় কি বলে ওটাকে, টেস্ট টেস্ট পেপার, পেপার। টেস্ট পেপার, টেস্ট হ্যাঁ, পেপার। তো ওই ওই টেস্ট পেপারের কোশ্চেন মানে এরকম নয় যে এই বছরের টেস্ট পেপারটা বেরোলে আমি নেবো, না ওরকম নয়। ও সব বছরের টেস্ট পেপার সমান, তুমি যে কোনো একটা পুরনো টেস্ট পেপার জোগাড় করে নাও, জোগাড় করে নিয়ে তোমার জন্য তোমাকেই ভাই খাটতে হবে। তুমি তুমি নিজেই রোজ পুরনো চ্যাপ্টারের 5-7টা করে কোশ্চেন তুমি সলভ করো। আর যদি স্যারকে বলে যদি এটা করাতে পারো খুবই ভালো হয়। আচ্ছা, বিক্রম বলছে কোনো ভালো বুক রেফার করলে ভালো হতো। এরকম কোনো ভালো বই নেই, তুমি যে কোনো টেক্সট বই, সেটা ওই ছায়া প্রকাশনের হতে পারে বা সাঁতরা পাবলিকেশনের হতে পারে, যে কোনো টেক্সট বই তুমি নাও, সেই টেক্সট বইটা তুমি রেখে দাও, রেখে যে জায়গাটাতে বুঝতে পারবে না বইতে সমস্ত বুঝিয়ে বুঝিয়ে লিখে দেওয়া আছে, এটাই তুমি ওই জায়গাটাতে যখনই বুঝতে পারবে না বই খুলে জায়গাটা একটু পড়ে নাও। আর কার কি আছে কোশ্চেন? আচ্ছা, কোনো এবারে ভালো বই রেফার করতে বলছে বিক্রম। আমি তো বললাম যে ওরকম কোনো বই, যে কোনো একটা ও, বই পড়লেই হয়, হয় রাইট। ছায়া প্রকাশনী বা সাঁতরা, যে কোনো একটা টেক্সট বই পড়লেই হবে। আচ্ছা, হ্যাঁ কোশ্চেন প্র্যাকটিস সময় যেই অ্যাডভান্স পড়তেই পারো, যে কোনো তুমি তোমার তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা ধরেই প্র্যাকটিস করো। নট নেসেসারিলি এরকম কোনো মানে ভাবনায় থেকো না যে ওই বইটা ও কিনেছে ওটা বোধহয় খুব ভালো কিছু আছে, এরকম কিচ্ছু নয়। ওই সব বইতে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস আছে। আচ্ছা, অর্গানিকের এই ব্যাপারটাতে আসি। এখন অর্গানিকের যে জিনিসটা তোমাকে দেখতে হবে, যে অর্গানিকের চ্যাপ্টার ধরে ধরে আছে। তোমাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, অ্যালকিল, অ্যালকিল ক্লোরাইড বোধহয়, তারপরে থাকে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে গিয়ে তোমার যেমন অ্যারোমেটিক। এখন এইগুলোকে না এইরকম ভাবে তোমাকে মাথায় রাখতে হবে। ধরো তোমাকে যেমন 11 থেকেই তোমাকে ধরতে হবে, প্রথম থেকে। এখন এই গোড়ার বাঁধনটা না থাকলে পরের দিকে কিন্তু বুঝতে পারবে না। মানে অর্গানিকের ক্ষেত্রে আরো ভীষণ ইম্পর্টেন্ট, অর্গানিকের প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টার রিলেটেড। মানে কেউ যদি ভাবে যে 11-এরটা বাদ দিলে হবে তাহলে কিন্তু সে ভীষণ সমস্যায় পড়বে। ওই চ্যাপ্টার গুলোর উপরেই 12-এর চ্যাপ্টার গুলো কিন্তু ইনবিল্ড হয়ে বসে আছে, ফলে তোমাকে গোড়া থেকে প্র্যাকটিস করতে হবে। এখন অর্গানিকের ক্ষেত্রে একই জিনিস, বেশ কিছু আছে স্টুডেন্টের যাদের অর্গানিকটা ভীষণ ভীষণ পছন্দের, আবার কারো কারো আছে যে একদম মানে সহ্য হয় না তার। এখন যাদের পছন্দের তো ভালো, যাদের সহ্য হয় না তাদেরকে তো একটু সহ্য লাগাতে হবে। তো সেটার জন্যও ঠিক একই কথা, যে তোমাকে একটু ছোট ছোট করে পড়তে হবে, মানে লং টার্মের কথা একসাথে না ভেবে একটা একটা চ্যাপ্টারকে একটু একটু করে পড়তে থাকো। একটু একটু করে ধরো যে এই চ্যাপ্টারের
মূল বিষয়বস্তুটা একটু তুমি ভাবো। ধরো তোমাদের আছে যে তোমার সাবস্টিটিউশন রিয়াকশন, তাহলে তুমি সব সময় মানে যখন স্কুলে গেছো বা কোনো ক্লাস হচ্ছে না, বা তুমি এরকম করে সবসময় ভাবো যে সাবস্টিটিউশন এর কি আছে, যে সাবস্টিটিউশন রিয়াকশনকে ওই SN1 SN2 এই দুটো মেন মেকানিজমে ভাগ করেছে। SN1 এর কি কি ক্রাইটেরিয়া আছে, SN2 এর কি ক্রাইটেরিয়া আছে, সেগুলো একবার করে মনে মনে ভাবি। এই মনে মনে যখনই তুমি ভাবতে যাবে তখনই তোমার কিন্তু পড়াটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আর অর্গানিকের যেটা সব থেকে যেটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে সমস্যায় ফেলে, অর্গানিকের ফাংশনাল গ্রুপ ট্রান্সফরমেশন, মানে এখান থেকে এই রিএজেন্ট দিলে কি হবে, তারপরে ওই রিএজেন্ট দিলে কি হবে, ওই যে তীর চিহ্ন দিয়ে দিয়ে যে তোমার রিয়াকশন গুলো থাকে পরপর, মনে করো তোমার 3টে 4টে আছে। এখন সেখানেও কিন্তু তোমার মানে মিক্সিং করে থাকে, যে একটা অ্যালকেন থেকে শুরু করলো, তারপরে একটা অ্যালকিল ক্লোরাইড হলো, তারপরে ওখান থেকে সাবস্টিটিউশন করে একটা হলো, বা ওখান থেকে যে তোমার যেমন এলিমিনেশন করে একটা হলো। এখন এইখানে কয়েকটা জায়গাতে একটু ভুল হয়, এই কোন রিএজেন্টটা সাবস্টিটিউশন করবে আর কোন রিয়াকশনটা তোমার যেমন এলিমিনেশন করবে, এইগুলো একটু ধারণা করতে হবে। সেটা তুমি বই দেখো বা তুমি স্যারেদের সাথে যখন পড়াবেন আবার আবার 2বার 3বার করে তুমি জিজ্ঞেস করবে। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এখন KOH মানে পটাশিয়াম যেমন হাইড্রোক্সাইড, এখন KOH দিয়ে সাবস্টিটিউশনও হয়, আবার গিয়ে তোমার যেমন এলিমিনেশনও হয়। কিন্তু যারা পড়েছো তারা জানো এটা, যে KOH এর সলভেন্ট ডিপেন্ডেন্সি আছে, মানে জলে KOH রিয়াকশন করতে পারে, আবার অ্যালকোহল মিডিয়ামে KOH রিয়াকশন করতে পারে। যখন জলে রিয়াকশন করছে, যাকে বলা হয় জলীয় KOH, তখন কিন্তু তোমার মেনলি হয় তোমার গিয়ে সাবস্টিটিউশন। আর যখন অ্যালকোহলে হয় অ্যালকোহলীয় KOH, তখন কিন্তু মেনলি তোমার হয় যে তোমার ওই এলিমিনেশন। তাহলে এইটাকে তুমি যদি একটু ভালো করে একটু আর একটু ডিপে ব্যাপারটা বুঝতে চাও, যদি এটাকে একটু ডিসকাশন করি, যে সাবস্টিটিউশন হয় আর তোমার যেমন এলিমিনেশন হয়। এখন সাবস্টিটিউশনের যদি কেউ মেকানিজমটা একটু মনে মনে চিন্তা করো, যে একটা কার্বন সেন্টারে একটা মনে করো ক্লোরিন বা ব্রোমিন তোমার লেগে আছে, আর OH মাইনাস অ্যাটাক করছে, অ্যাটাক করলে ওই ক্লোরিন বা ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে রিয়াকশনের যে ট্রানজিশন স্টেট বা মধ্যবর্তী যে পর্যায়টা, সেটা অনেকটা চার্জড, মানে তার মধ্যে অনেকটা চার্জ আছে, মানে এপাশেও একটা তোমার পার্সিয়াল নেগেটিভ চার্জ মানে OH মাইনাস অ্যাটাক করছে, আর ওপাশে যে ক্লোরিন বা ব্রোমিন যে বেরিয়ে যাচ্ছে, ওপাশেও একটা চার্জ তোমার ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে একটু চার্জটা বেশি আছে, সেই এখানে চার্জটা বেশি থাকার জন্য ওই জলীয় KOH-টা চাই, কারণ জলীয় KOH এটা অনেকটাই পোলার, মানে অনেক বেশি ধ্রুবীয় এটা। ফলে এই রিয়াকশনের জন্য সাবস্টিটিউশনের জন্য এই পোলার সলভেন্টটা বেশি দরকার, সেই জন্য ওই জলীয় KOH-টা তোমার এখানে প্রয়োজনীয়তা হয়। আবার অপর দিকে তুমি দেখো, যখন তুমি কোথাও তোমার যেমন এলিমিনেশন করছো, তখন কিন্তু চার্জটা অতটা তৈরি হয় না, সাবস্টিটিউশনের তুলনায় চার্জটা অনেকটা কম তৈরি হয়। ফলে সেখানে রিএজেন্ট যে মিডিয়ামে থাকবে সে অতটা চার্জ না হলেও হয়, ওই জন্য ওখানে অ্যালকোহলীয় KOH এর ব্যবহারটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে। তাহলে এইভাবে তোমাকে অর্গানিকে একটু ডিপে ঢুকতে হবে, যে একটু একটু তোমাকে একটু গভীরে ঢুকতে হবে, যে কার্যকারণ সম্পর্কটা আর একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। ধরো যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই,
তোমাদের বোধহয় ওই অ্যালকোহল চ্যাপ্টারটা আছে, সেখানে যারা পড়েছো ওই লুকাস বিকারকের কথাটা আছে। মানে লুকাস বিকারক দিয়ে কি হয় না, কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা তোমার 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল, এই ডিফারেন্সিয়েশনটা এটা এটা যে মানে করা যায়। তো কেউ কি একটু বলতে পারবে এই টেস্টটা অ্যাকচুয়ালি যে মানে কিরকমই হয়, এই মানে মানে লুকাস বিকারকটা কি এবং সেখানে কি অবজারভেশনটা হয়? লজ্জার কিছু নেই, যে জানো একটু বলতে পারো। কারো মনে নেই যে লুকাস রিএজেন্টটা কি? একটু একটু মনে পড়লেও বল। আচ্ছা, আমি তাহলে একটু বলে দিই যাদের মনে নেই। ওটা ওই জিঙ্কের সঙ্গে তোর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, জিঙ্ক আর HCl। এখন যদি কারো খেয়াল থাকে যে টারসিয়ারি অ্যালকোহলে লুকাস রিএজেন্ট দিলে ইমিডিয়েট টার্বিডিটি হয়, মানে ওই সলিউশনটা ঘোলা হয়ে যায়। আর সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় লাগে ঘোলা হতে। আর প্রাইমারি অ্যালকোহলটা অনেকটাই সময় লাগে, 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। এখন এইটা আমরা সবাই মুখস্থ করে নেই, বইতে এটাই লেখা আছে। মানে আলটিমেট তাহলে কি না, এই রিএজেন্টটা দেওয়ার পরে কে কতটা ঘোলা হতে সময় নিচ্ছে, মানে টার্বিড হতে কতটা সময় নিচ্ছে, সেটার উপরেই, সেই অবজারভেশনের উপরে দাঁড়িয়ে আছে যে কে প্রাইমারি, কে সেকেন্ডারি, আর কে টারসিয়ারি। এখন এইখানে যদি কেউ একটু মেকানিজমটা সামান্যতম একটু কেউ যদি বুঝে থাকে, তাহলে কিন্তু তার পরীক্ষাতে ভুল কখনোই হবে না। সেই মেকানিজমটা কি না, টারসিয়ারি অ্যালকোহল ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে প্রথমে জল বের করে দিয়ে টারসিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করে। এখন যেহেতু টারসিয়ারি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, তাহলে ও ইনস্ট্যান্টলি তৈরি হয়। ওই কার্বোক্যাটায়ন ইনস্ট্যান্টলি যেই তৈরি হয়ে গেল, ওর সঙ্গে ক্লোরাইড মাইনাসটা জুড়ে গেল, তাহলে অ্যালকিল অ্যালকিল ক্লোরাইডটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। এখন অ্যালকিল ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশনে সলিউবল নয়, তাই সলিউশনটা আমার ঘোলা হয়ে গেল। তাহলে যে অ্যালকোহল লুকাস বিকারকের প্রেজেন্সে তাড়াতাড়ি ঘোলা হলো, তার মানে কি সে তাড়াতাড়ি কার্বোক্যাটায়নটা তৈরি করলো। সেই তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন তৈরি করার জন্যই সে তাড়াতাড়ি অ্যালকিল ক্লোরাইড তৈরি করতে পারলো, এবং সেই জন্য রিয়াকশনটা তৎক্ষণাৎ ঘোলা হয়ে গেল। তাহলে এই লজিকটা যদি কেউ মোটামুটি একটু বুঝে নিতে পারিস, তাহলে এটা কোনোদিনে কিন্তু পরীক্ষার হলে ভুল হবে না, এই গ্যারেন্টিটা কিন্তু তোদিকে দেওয়া যেতে পারে। তো এই তো মোটামুটি আমি একটু একটু করে বললাম। এবারে তোদের আর কি কোশ্চেন আছে বল, একটু শুনি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা প্রায় সেশনটা তো শেষের দিকে প্রায় চলেই এসেছি। তো আমি আর দু একটা কথা একটু বলবো, সেটা বলেই মোটামুটি এই সেশনটা যে আমি শেষ করতে চাচ্ছি, সেটা যেটা মেন যে বক্তব্যটা, যে এই যে আমি ভুলে যাচ্ছি পড়লে, এত ইকুয়েশন এত কিছু আমি মানে ভুলে যাচ্ছি, বা পরীক্ষার আগে এই সমস্যাটা আরো বেশি করে আসছে যে আমি আমার কিছুই মনে থাকছে না। ঘাবড়ানোর কিছু নেই, একদমও একদমও প্যানিক করবি না, কোনোভাবেই প্যানিক করবি না। ভুলে যাওয়াটা সবসময় যেটা ভাববি, যে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার।
এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু কিন্তু নেই। অতএব এটাকে নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। যখনই ভাববি যে আমি এটা তো ভুলে যাচ্ছি, আবার একবার চট করে নোট বা তোর বইটা দেখে নিবি। এছাড়া তুই আর কি বা করতে পারিস, আর তো কোনো অপশন নেই। মানে এরকমই নয় যে হঠাৎ করে ওই যে টিভিতে অ্যাড দেয় যে মানে ব্রেনোলিয়া খাওয়ালে তোর মানে প্রচুর স্মৃতিশক্তি যে মানে বেড়ে যাবে, এরকম কিন্তু কোনো গল্প নেই। এইটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি এখনো বিশ্বাস করি যে কোনো এক্সাম এক্সাম প্রিপারেশনের বেশ কিছু মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে ওই এক্সাম সংক্রান্ত প্রিভিয়াস বছরের কোশ্চেন গুলোকে সলভ করা। এটা কিন্তু ম্যান্ডেটারি। অতএব যে যা পরীক্ষা দিবি তার প্রিভিয়াস 10 ইয়ার্স এর অ্যাটলিস্ট কোশ্চেন গুলো কিন্তু সলভ অতি অবশ্যই করে যাবি। এটা কিন্তু ম্যান্ডেটারি হওয়া উচিত, এর কিন্তু কোনো বিকল্প হয় না। তুই যত কোশ্চেন ফেস করবি তুই তত দেখবি যে তোর নলেজের বাউন্ডারি কিন্তু তত কিন্তু যে মানে বেড়ে যাচ্ছে। এইটা বললাম। আর যে কথাটা প্রথমের দিকে আবারও বলছিলাম সেটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে যত না পড়বি তার থেকে বেশি বেশি মনে মনে ভাববি। আবার কথাটা বলছি, যতটা পড়বি তার ডবলের বেশি সময় মনে মনে ভাববি, রিক্যাপিচুলেট করতে থাকবি, যে বইটা বন্ধ করে ভাবি, বইটা বন্ধ করে ভাবি, বই বন্ধ করে ভাবতে থাকি যে কি কি পড়লাম কি পড়লাম, সেটা কতটা মনে আসছে। যেই ভুলে যাবি আবার ওই বইটা খুলে চট করে দেখে নি। স্যার আমরা এইটা কি কেমিস্ট্রির নোট বানাতে পারি? নিশ্চয়ই পারিস, নিশ্চয়ই পারিস। মানে নোট মানে ওরকমই নয় যে তুই মানে পুরো জিনিসটা যা আছে আবার খাতায় সেই নীল লাল সবুজ কলম দিয়ে করলি, ওরকমই না। তোর যে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কি জায়গা থাকে, মানে তুই পড়তে পড়তে বুঝতে পারবি যে এইগুলোতে ভুলে যাওয়ার চান্স বেশি। তো সেইগুলোকে তুই খাতাতে তুই যে মানে তুই লিখে রাখলি। আর যখনই, যেটা শুরুতেই বলেছি, যখনই পড়বি রাফ খাতাতে লিখে লিখে পড়বি। মানে সে যে মানে সেটা কিন্তু কোনো নোট নয়, মানে যে মানে কুইক তুই যেমন রাফ খাতাতে ইকুয়েশন গুলো তুই মানে লিখতেই আছিস লিখতেই আছিস। এইটা আর কি, মানে সেই খাতা যে তোকে স্টোর করতে হবে এরকম কোনো মান নেই। ওই বা দেখবি বেশ কিছুজন করে ওই কমা দামি কাগজ পাওয়া যায়, ওই কেজি ধরে কিনতে পাওয়া যায়, ওইগুলোকে বাঁধিয়ে নিবি, নিয়ে সব সময় লিখতে থাকবি। ঘরে ওই 1 টাকা রিফিল প্রচুর কিনতে পাওয়া যায়, পেনে ঢুকিয়ে নিবি লিখতে থাকবি। এরকম করেই কিন্তু আমরাও পড়াশোনা করেছি। আমার মনে হয় যে এই মেথড এখনো কিন্তু সব থেকে বেশি যে তোকে ফ্রুটফুলনেস দেবে। আর ওই বন্ধুদের সঙ্গে কথা বলবি, মানে টিউশন পড়তে গিয়ে সেখানে অযথা বাজে চর্চা না করে, যে ভালো বুঝতে পেরেছে টপিক, সবাই সব টপিক বুঝবে এরকম কোনো গ্যারেন্টি নেই। যে সলিডের ওই মাত্রা তল বুঝতে পেরেছে সে যে অর্গানিকের নাইট্রেশন বুঝতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ফলে যে টপিকটা বুঝেছিস, বন্ধু বান্ধবরা যখনই হেল্প চাইবে তাকে কিন্তু সেটা বুঝিয়ে দিবি। কেউ এরকমই কিন্তু একদমও করবি না যে আমি এটা বুঝেছি, ওকে ওকে কেন বোঝাবো। অ্যাকচুয়ালি যে বোঝাবি সে বেশি লাভবান হবি, এটা কিন্তু সবসময় মাথায় রাখবি। আর এবারে এই 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 সংক্রান্ত কিছু কোশ্চেন থাকলে বল, না আমি লাস্ট মিনিট 5 একটু অন্য অন্য মানে জ্ঞানের কথা একটু বলবো আর কি, অন্য কিছু।
আচ্ছা, আমি যে দুটো কথা বলবো, একটা হচ্ছে গিয়ে যে যতটা পারবি পড়তে বসার সময় ফোনটাকে সুইচ অফ করে দূরে রেখে পড়তে বসবি একদম। আমি এটা বলছি, আমিই পারি না, আমি বলছি, আমি স্বীকার করছি আমি পারি না, খুব এটা টাফ জব, কিন্তু যে করতে পারবি তার জন্য খুব ভালো। এইটা একটা। 2 নম্বর যে পয়েন্টটা আজকের যুগের রেসপেক্টে দাঁড়িয়ে এটা খুব ইম্পর্টেন্ট, যখন আজকে একটা সুযোগ পেয়েছি তোদেরকে বলার, যে সবাই তো কম্পিটিটিভ এক্সাম তো দিবি, আজকের দিনে তো নিশ্চয়ই দিবি, কিন্তু যেটা মাথাতে রাখবি সেইটা হচ্ছে কি, যে একটা কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কোয়ালিফাই না করতে পারিস, মানে ডিজায়ার র্যাঙ্ক যদি না আসে, এটাকে নিয়ে হাহুতাশ মানে একদমও করবি না। মানে কোনো কম্পিটিটিভ এক্সাম কারো লাইফের লাস্ট ডেস্টিনেশন হতে পারে না, এটা সবসময় মাথায় রাখবি। এখনকার দিনে এত ব্রাঞ্চ বেরিয়েছে, এত পড়াশুনোর লাইন বেরিয়েছে, আর পড়াশুনোটা সবসময় একটা লং টার্ম প্রসেস, দীর্ঘমেয়াদী, এটা কোনো শর্ট টার্ম কিন্তু নয়। আবারও বলছি, মানে খানিকটা এরকমই, মনে কর একটা ট্রেন এই তোর কলকাতা থেকে ছেড়ে তোর মনে কর চেন্নাই যাবে বা তোর ব্যাঙ্গালোর যাবে, ফলে রাস্তা অনেকটা, ফলে এই মানে সামান্য ট্রেন সবে ছাড়তে শুরু করেছে, এখনই হয়তো দেখবি পাশ দিয়ে একটা তোর লোকাল ট্রেন সাঁ করে বেরিয়ে গেল, এতে আপসেট হওয়ার কিচ্ছু নেই। আলটিমেট লাইফটা অনেক বড়, সেখানে তোকে এস্টাবলিশ হতে হবে। আর সবাই ডাক্তার হলে ভাই রুগী কে হবে, সেটা একটা বড় কোশ্চেন। সবাই ইঞ্জিনিয়ার হয় যদি, তাহলে সে কার বাড়িতে সারাতে যাবে? অতএব এইটা মাথায় রাখবি, কখনোই কোনো কম্পিটিটিভ এক্সাম টেনশন মুক্ত হয়ে এক্সাম দিতে যাবি না। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কোনো চাপ নিয়ে পরীক্ষা দিতে যাবি না। আমি সাজেস্ট করব পরীক্ষার দিন সকালে একদম হাসি মুখে, মানে মানে খুব একটা ক্যাজুয়াল অ্যাটিটিউডে যা, মানে ভেতরে ভেতরে সিরিয়াস কিন্তু অ্যাটিটিউডটা খুবই একদম কুল। ওরকম মানে প্রচুর স্টুডেন্টকে দেখেছি যে পরীক্ষা হলে যাচ্ছে, হয়তো তাকে তার বাবা মা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, গাড়িতে বসে বসে বইটা পড়ছে, এরকম করে কখনো এক্সাম দেওয়া কিন্তু যায় না। তোকে যেমন পড়াশোনাটা কন্টিনিউয়াস প্রসেস, তোকে অ্যাজ এ হোল সবকিছুই মাইন্ডে রাখতে হবে। পরীক্ষার 5 মিনিট আগে বই দেখে নোট দেখে বিশাল কিছু উন্নতি করা যায় না, এতে বরঞ্চ মানে আরো বেশি পাজল লোকে হয়ে যায়। অতএব আমি বলবো নোট বই খাতা ঘরে রেখে এক্সাম দিতে যাস, একদম পুরো ভয় ডরহীন ভাবে, টেনশনহীন ভাবে। কম্পিটিটিভ এক্সামে যদি নাও র্যাঙ্ক হয়, তোর ভাবনার কিছু নেই, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। পরে এই চ্যানেলে দেবলীনা ম্যাডামের সঙ্গে মানে যোগাযোগ করবি, বলে দেবেন। আজকের দিনে প্রচুর রাস্তা আছে, হিউজ রাস্তা, একটা জেনারেল লাইনে ভর্তি হয়ে বা আরো অন্যান্য লাইন আছে, ভর্তি হয়ে কত কিছু করা যায়। তুই হয়তো যে মানে ভাবছিস যে তোর একটা কোনো বন্ধু, ওই যে কে বললো যে জেই মেন বা জেই অ্যাডভান্স, সে হয়তো পেয়ে আইআইটি তে পড়তে গেল। এরকমই কত ছেলে মেয়ে আছে হয়তো তোরা জানিস না, যে ওই আইআইটি তে গিয়েই তোর সঙ্গে তোর বন্ধুর আবার দেখা হবে 5 থেকে 6 বছর পরে। তুই এখানে একটা আন্ডার গ্রাজুয়েটে তুই জেনারেল তুই কোর্সে মনে কর তুই বিএসসি অনার্স ফিজিক্স অনার্স বা তুই কেমিস্ট্রি অনার্সে তুই ভর্তি হয়ে গেলি, মন দিয়ে পড়াশোনা কর, করে তুই এন্ট্রান্স এক্সাম হয়, তুই
ওখানে পেলি না, এখানে ওই জ্যাম ট্যাম এই ধরনের এক্সাম তুই কোয়ালিফাই করে তুই আইআইটি তে তুই মাস্টার ডিগ্রি করতে চলে গেলি। তাহলে তুই দেখ, তোর যে বন্ধুটা আইআইটি তে বিটেক করতে গেল, তুইও তার সঙ্গে আবার সেই আইআইটি তে গেলি, সে বিটেক করে এমটেক করবে, তুই মাস্টার ডিগ্রি করছিস, সেও পিএইচডি করবে, তুইও পিএইচডি করবি। তার মানে সেই আলটিমেটলি একই জায়গাতে কিন্তু তোরা পৌঁছে গেলি। অতএব এই চক্করে যে পেলি ভালো, যে পেলি না সে কিন্তু কখনোই ভাবিস না যে আমার বোধহয় সবকিছু শেষ হয়ে গেল। হিউজ লাইন, প্রত্যেক মানে জীবনটা অনেক বড়। কোয়ালিফাই করে মানে কোয়ালিফাই করার বা নিজেকে প্রুভ করার সময় অনেক পাবি। এই সবে 18-19 বছর বয়স, তোদের উপরে প্রেসারটা প্রচুর থাকে, যে যতটা পারবি নে, কিন্তু কেউ কখনো ভাবিস না যে এটাই বোধহয় পৃথিবীর শেষ, যে ওই নিট না পেলে জীবনটা শেষ হয়ে গেল বা যেই মেন না পেলে জীবনটা শেষ হয়ে গেল, এরকম ভাবার কোনো জায়গা নেই। আলটিমেটলি সবসময় ভাববি যে সৎ পথে আমাকে কিছু না কিছু একটা করতে হবে, প্রচুর কিছু আছে রাস্তা, সময়ে সময়ে যোগাযোগ রাখবি, বলে দেওয়া যাবে। একদমও মাথা খারাপ করিস না। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। মানে তোরা এরপরে তোদের সামনে অনেক বড় স্ট্রাগল আছে, বিভিন্ন সময়ে গাইডেন্সের দরকার হতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবি, আমরা আছি। ঠিক আছে? আর আমার কিছু বলার নেই, এবারে যদি কিছু ওদের বক্তব্য থাকে বলো। হুম, সেটাই। তোরা আর কিছু বলবি কেউ? হ্যাঁ, সোহেলি থ্যাঙ্কস। এখান থেকে তোমার কিছু উপকার হলে আমাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দীপঙ্করদাকে অনেক ধন্যবাদ। এই কি ভালো বললে, আমিও খুব উদ্বুদ্ধ হলাম। আমারও না কেমিস্ট্রি খুব একটা ভালো লাগতো না, কিন্তু আজকে অনেকদিন পরে লুকাস রিএজেন্ট শুনে টুনে কিন্তু খুবই ভালো লাগলো। আর স্টুডেন্টদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আচ্ছা এই ভিডিওটা রেকর্ড হয়েছে ইউটিউবে, পেয়ে যাবে। আরো মাথায় পরে প্রশ্ন এলে বলবে, আমি স্যারের সঙ্গে কনসাল্ট করে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। শেষ করছি তাহলে প্রোগ্রামটা। ওকে, বাই বাই বাই। বাই।